বাংলা গপ্পের ঠিক। এখানে শুধু ভয় নয়, ভাবতেও হয়। ইটস রিয়েল। বাংলা গপ্পের থেকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলটিকে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আমাদের আজকের গল্প লেখক শশধর দত্তের দস্যুমোহন সিরিজ থেকে নেওয়া জাহাজের দস্যু। গল্প পাঠে সপ্তর্ষি, মিস রমার কণ্ঠে তীর্থা, ক্যাপ্টেন ও যাত্রীর কণ্ঠে সৌভিক, দ্বিতীয় যাত্রীর কণ্ঠে হীরক, কর্মচারী এবং যুবকের কণ্ঠে বিশ্বজিৎ, লেডি স্যান্ডালের কণ্ঠে কঙ্কনা। শব্দগ্রহণ ও পোস্টার ডিজাইনে বিশ্বজিৎ, সাউন্ড ডিজাইন এবং পরিচালনায় সৌভিক। শুরু করছি আজকের গল্প জাহাজের দস্যু। অবিরাম গতিতে জাহাজ চলেছে। চারিদিকে জল আর জল। আকাশ চারিদিকে গোল হয়ে সমুদ্রের বক্ষের উপর এসে নেমেছে। মিশ্রম এমন সময় সমুদ্রের দিকে চেয়ে উচ্ছ্বসিত স্বরে বললেন, যতবারই দেখি না কেন এমন মনোমুগ্ধকর দৃশ্য কখনো পুরাতন হয় না, নয় কি মিস্টার চন্দ? আমি তারই পাশে দাঁড়িয়েছিলাম। কোমল স্বরে বললুম, যথার্থ বলেছেন আপনি। মিস সোম বললেন, এমন আনন্দময় ভ্রমণ এক দস্যুর জন্য এমনভাবে নষ্ট হলো, ভাবতেও আমার কষ্ট হয়। আমি পুলকিত হয়ে চিন্তা করলুম, আমার সঙ্গ কি তবে রমাকে আনন্দ দিতে সক্ষম হয়েছে? প্রকাশ্যে বললাম, আমার সৌভাগ্যের আর অন্ত নেই মিস সোম। মিস সোম চমকিত হয়ে আরক্ত হয়ে উঠলেন। এমন সময় স্বয়ং ক্যাপ্টেন আমাদের সম্মুখে এসে অভিবাদন জানিয়ে বললেন, বড়ই দুঃখের বিষয় মিস্টার চন্দ যে আমরা প্রাণপণ চেষ্টা করেও না দস্যু না অপহৃত অলংকার কিছুই আবিষ্কার করতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে আমরা কি করি বলুন তো? আমি মৃদু হেসে বললুম, দস্যুর পূর্ণ নামের জন্য অয়ারনেস পাঠিয়েছেন? ক্যাপ্টেন বিষণ্ণ মুখে বললেন, সেও এক বিপদ। ওয়্যারলেস যন্ত্রটা এমন খারাপ হয়ে গেছে যে তা এখন পর্যন্ত ঠিকই হচ্ছে না, নইলে কোন কালে দস্যুমোহনকে গ্রেপ্তার করে নিতে পারতাম। মিশ্রম অস্থির কণ্ঠে বললেন, সমস্ত জাহাজ অনুসন্ধান করেছেন? প্রত্যেকটি স্থান মিশ্রম। সত্য কথা বলতে কি, এই অসম সাহসিক জাদুকর দস্যুর কথা কাগজপত্রে অনেক পড়েছি, তাহলেও পূর্বে তার সব কথা বিশ্বাস করতাম না। কিন্তু এখন লোকটার উপর আমার শ্রদ্ধা সহস্রগুণ আরও বৃদ্ধি পেয়েছে। ভাবছি এমন একটা লোক যদি বিপথে না গিয়ে সুপথে থাকতো তাহলে জগতের কতই না উপকার হতে পারত। আমি মৃদু হেসে তার কথা সমর্থন করলুম আর বললুম, তাহলে আমাদের দস্যু মোহনের দয়ার উপর নির্ভর করা ছাড়া আর কোনো গত্যান্তর রইল না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি মিস্টার চন্দ। আপনারা যে সকলেই বিশেষ সাবধানে থাকবেন এ আশা নিশ্চয়ই করতে পারি আমি। ক্যাপ্টেন সেখান থেকে চলে গেলেন। মিশ্রম অস্থির কণ্ঠে বললেন, আমার অত্যন্ত ভয় করছে, চলুন আমরা ডেকে যাই মিস্টার চন্দ। আমরা ডেকে ফিরে এসে দেখলুম সেখানে তুমুল তর্ক, যুক্তি আলোচনা শুরু হয়েছে। সকলেই আছেন কিন্তু প্রফুল্ল মিত্র ছাড়া। শুনলাম তিনি নিজে নাকি অনুসন্ধানের কার্যে নিযুক্ত হয়েছেন। একজন বললেন তিনি মিত্রকে করু ও খালাসিদের সঙ্গে আলাপ করতে দেখে এসেছেন। মিশ্রম বললেন, আমার মনে হয় মিস্টার মিত্র যদি নির্দোষী হবেন তবে এমন দূরে দূরে রয়েছেন কেন? আমার হাসি পেল রবার কথা শুনে, কারণ বেচারাকে দেখে আহারের টেবিল থেকে রবা ও তার গভর্নেন্স যেভাবে উঠে চলে গিয়েছিল তা সচক্ষে দেখেও কোনো যুবক কোনো তরুণীকে আপ্যায়িত করতে আসতে পারে আমার কল্পনাতীত ব্যাপার। তাছাড়া আর কি উপায় আছে? আমাকে নীরব থাকতে দেখে মিশ্রম উৎকণ্ঠিত স্বরে বললেন, আপনি কি ভয় পেলেন মিস্টার চন্দ? আমি হেসে বললুম, না মিস সোম, আমি ভাবছি মিত্রের আসল উদ্দেশ্যটা কি। একদিকে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, স্বয়ং অনুসন্ধানে লেগেছে, অন্যদিকে ক্যাপ্টেনের মুখে যা শুনলাম তাতে কে যে দস্যুমোহন আর কে যে নয়
আমি তো ভাবতেই পারছি না। মিশ্রম আয়ত দুটি চক্ষু তুলে বললেন, তবে কি হবে মিস্টার চন্দ? আমি এই ভয়াতুর কপতিকে অভয় দেওয়ার জন্য বললুম। আপনার ভাবনার বিশেষ কোনো কারণই নেই মিশ্রম। একজন ভদ্রলোক চিৎকার করে বললেন, ভরসাই বা কোথায় মশাই? মোহন কাউকেই রেহাই দেয় না। শুনেছি নারীর উপর তার নাকি বিজাতীয় ঘৃণা আছে। তা তিনি পরমা সুন্দরী হন আর কুৎসিতাই হন। আমার হাসি পেল। ভাবলুম, হতভাগ্য মোহন, যার নামে এমন সব কাহিনী প্রচারিত হয়, মানুষ নামের অযোগ্য সে। আমার মন এই ভেবে সান্ত্বনা পেল যে মিস সোমের মতো একটি অসামান্যা মেয়ের দেখা যদি তার ভাগ্যে ইতিপূর্বে সম্ভব হতো, তাহলে সে তার নিন্দাবাদে আকাশ বাতাস এমন এমন মুখরিত হতো না। আমি শেষে বললুম, লোকটার একটু বিশেষত্ব আছে মিশ্রম। শুনেছি ধনী লোকের ওপর তার বিজাতীয় ঘৃণা, কিন্তু কেন তা আমি সবিশেষ অবগত নই। সে যত ধনীদের মাথায় হাত বুলিয়ে অপহরণ করেছে শুনেছি, তা কিনা আবার শেষ পর্যন্ত ওই গরিবদের কাজেই বিলিয়ে দেয়। মিস সোমের মুখ সশ্রদ্ধভাবে ফুটে উঠল। আমার দিকে চেয়ে বললেন, সত্যি মিস্টার চন্দ? আমি বললুম, শুনি তো এমন সব অনেক কথা। দস্যুটার পিছনে নাকি খুব বড় একটা সমিতি আছে। সে সেই সমিতির মধ্য দিয়ে দেশের যতগুলো সাধারণ প্রতিষ্ঠান আছে, যেমন হাসপাতাল বা দাতব্য চিকিৎসালয়, অনাথ আশ্রম, অন্ধবিদ্যালয়, সব তাতেই নিয়মিতভাবে একটা মোটা টাকার অঙ্ক দান করে। যেখানে দুর্ভিক্ষ, যেখানে মহামারী, মরক, সেখানেও কোনো না কোনো এক মূর্তিতে দিন দরিদ্রের সেবার জন্য অর্থ দিয়ে উপস্থিত হয়। জানেন তো আমাদের দেশ গরিবেরই দেশ, তাই না? আর দরিদ্ররা তাদের বিপদের সময় যে সাহায্য করবে তাকে ভগবানের কৃপা বলেই মেনে নেয়। লেডি সান্যাল শুনছিলেন। সহসা ভীষণ ক্রোধে চিৎকার করে বললেন, শয়তান, বর্বর, পিশাচ, দস্যু, তস্কর আবার পরের ধনে পোদ্দারি করে দরিদ্রকে দান করতে যান। আমরা দান করি নে, দান করতে যেন জানি নে। এই সেদিন এক বড় সাহেবের জন্য বাগান পার্টিতে 10,000 টাকা খরচ করলুম। তাকে স্যার উপাধি পাবার আগে কম টাকাটা কি ওইসব দুর্ভিক্ষ মহামারীতে ঢালতে হয়েছে? তারপর সেসব কথা সংবাদপত্রে তুলতে কি কম বেগ পেতে হয়েছে? দান করতে আমরাও যেন জানি নে। অনেকেই মুখ টিপে হাসতে লাগলেন। সহসা জাহাজের এক কর্মচারী এসে সকলকে উদ্দেশ্য করে বললেন, ক্যাপ্টেনের অনুরোধ, আপনারা সকলে আপন আপন ধনরত্ন খুব সাবধানে রাখবেন। আজ সন্ধ্যার পর ঝড় উঠবে, সাইক্লোনও হতে পারে। তবে ক্যাপ্টেনের আদেশ যে আপনারা বিপদজ্ঞাপক ঘণ্টার ধ্বনি আরম্ভ হওয়া মাত্র যে যার কেবিনে ঢুকে হ্যামকে আশ্রয় নেবেন। এক নিঃশ্বাসে উচ্চারণ করে কর্মচারী অস্তহিত হল। বিপদের উপর বিপদ, সাইক্লোন। যে না দেখেছে, যে সাইক্লোনের মধ্যে না পড়েছে, তাকে কিছুতেই বোঝানো যাবে না। দস্যুমোহন হীরকহারের মধ্যে বাছাই করে শ্রেষ্ঠ পাথরগুলি নেয়, কিন্তু সাইক্লোন রূপে ভীষণ জীব কোনো কিছুই পরিত্যাগ করে না। এমনকি বৃহৎ জাহাজকেও গ্রাস করতে এতটুকু বেগ পায় না। এমনই বস্তু সাইক্লোন। একটা চাঞ্চল্য দেখা গেল। মিশ্রম একেই তো দস্যুমোহনের চিন্তায় অস্থির, তার উপর সাইক্লোনের কথা শুনে একেবারে ভেঙে পড়লেন। আমার মুখের দিকে চেয়ে বললেন, এবার সব রকম 16 গলা পূর্ণ হতে চলল মিস্টার চন্দ। আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো বহুবার সমুদ্রে অভিযান করেছেন, কখনো কি সাইক্লোনের মুখে পড়েননি? মিশ্রমের মুখে একটু ম্লান হাসি ভেসে উঠল। তিনি বললেন, না, পড়িনি আবার। আজও সেদিনের কথা মনে পড়লে আমার কান্না পায়। তাই তো ভাবছি, দস্যু যা করতে এখনো সক্ষম হয়নি, সাইক্লোন তা পরিপূর্ণভাবেই সমাপ্ত করে যাবে। একজন যুবক আমাদের দিকে চেয়ে বললে, সাইক্লোন আসবে তাতে আবার ভয়ের কারণ কি আছে মশাই? সাইক্লোন মানে তো ঝড়, আমি বহু দেখছি, আমাদের ওসবে ভয় টয় করে না। আমি বিস্মিত হয়ে পড়লাম। বহু দেখেছেন? আপনি কি এর আগে সমুদ্রে এসেছিলেন? যুবকের মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। আরে মশাই, ঝড় দেখতে সমুদ্রে আসতে হয় না। বাংলাদেশের ছেলে আমি,
কাল বৈশাখী দেখে দেখে চোখ পইসে গেছে। আপনাদের সাইক্লোন কি তার চেয়েও ভীষণ? মিস সোম সহসা মৃদু শব্দে হেসে উঠে বললেন, প্রতিবাদ করে ওদের দর্প আহত করবেন না মিস্টার চন্দ। নিজের মূর্খতা ও অহংকার নিয়েই ওরা সন্তুষ্ট থাকুন। এদিকে সন্ধ্যা সমাগত প্রায়। রাত্রির আহার 8টার সময় নির্ধারিত থাকলেও সেদিন সাইক্লোন হবার সম্ভাবনায় সন্ধ্যার মধ্যেই আহারের ঘণ্টা বেজে উঠল। আমরা সকলে ডাইনিং হলে নেমে এলুম। সকলের মুখেই একটা অনাগত বিপদের আতঙ্ক চিহ্ন। দস্যুমোহনের সান্নিধ্য চিন্তা অতিক্রম করেও সাইক্লোনের আতঙ্ক সকলের মুখে অধিক পরিমাণে দীপ্তমান। আহারে বসে দেখলুম প্রফুল্ল মিত্র একখানা ছোট টেবিলে একা একা খেতে বসেছে। আমার মন সহানুভূতিতে ভরে গেল। ভাবলুম, যদিও বেচারা নির্দোষ হয়, তবে তার উপর আমাদের সকলের এই অসঙ্গত আচরণ সত্যিই একটু অধিক পরিমাণে লজ্জাজনক। তাড়াতাড়ি আহার শেষ করে আমরা ডেকে উপস্থিত হলুম। সবেমাত্র সন্ধ্যা, অসহ্য গরম, সমুদ্র তরঙ্গ শূন্য, চারিদিকে একটা থমথমে ভাব। সাইক্লোনের ভয়ে বিপদজ্ঞাপক ঘণ্টাধ্বনির পূর্বেই অধিকাংশ যাত্রী নিজের নিজের কেবিনে আশ্রয় গ্রহণ করেছে। আমি একা একমাত্র রেলিংয়ের ধারে দাঁড়িয়ে চিন্তা করছিলাম। এমন সময় সুমধুর স্বরে মিশ্রম ডাকলেন, মিস্টার চন্দ। আমি চমকিত হয়ে পিছনে ফিরতেই দেখলুম চোখে মুখে আতঙ্ক পরিস্ফুট করে মিশ্রম একখানা ডেক চেয়ারে উপবেশন করে আমার দিকে চেয়ে রয়েছেন। আমি দ্রুত পদে তার নিকট গেলুম ও অন্য চেয়ার দখল করে বসলুম। বললুম, কি হয়েছে মিশ্রম? মিশ্রম মুখ নত করে বললেন, আমার অত্যন্ত ভয় করছে মিস্টার চন্দ। আমি কি বলে সান্ত্বনা দেব তা ভেবে পেলুম না, কারণ জীবনে নারী সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারিনি আমি। সুযোগেরও অভাব প্রচুর পরিমাণে অন্তরায় হয়েছিল। বললুম, আপনার ভীত হওয়া তো উচিত নয়। আপনি দুবার ইউরোপ ঘুরে এসেছেন, সুতরাং বে অফ বেঙ্গলের মতো ছোট্ট সমুদ্রের সাইক্লোনে ওরা অস্থির হতে পারে, কিন্তু তাই বলে আপনি? মিশ্রমের মুখে মৃদু হাসি ফুটে উঠল। ক্ষণকাল নীরব থেকে বললেন, সাইক্লোনের ভয় নয় মিস্টার চন্দ। তবে কিসের ভয় মিশ্রম? দস্যুমোহনের? আমি সবিষয়ে জিজ্ঞেস করলুম। মিশ্রম মুখ নত করে বললেন, না। আমার বিস্ময়ের আর অবধি রইল না। বহুক্ষণ নীরবে আমার মনের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মিশ্রম বললেন, এ যাত্রা যদি রক্ষা পাই, তবে আপনার সঙ্গে আবার দেখা হবার সম্ভাবনা আছে তো মিস্টার চন্দ? আনন্দে আমি আত্মহারা এবং বাক্যহারা হয়ে উঠলাম। বহুক্ষণ অপলক চোখ চেয়ে অতি কষ্টে বললাম, আপনার মনে থাকবার মতো পরম সৌভাগ্য যদি এমন করেই সম্ভব হয়, তবে জগতে এমন কে দুঃখী আছে যে সে পরম সম্পদ, পরম পাওয়া বলে মেনে নেবে না মিশ্রম? শিক্ষিতা নারী রমার দুটি কোমল চোখ আরক্ত হয়ে উঠল। তার দুটি রক্তরাঙা অধরে ভীরু আবেগ কম্পিত হয়ে উঠল। এমন সময় ভীষণ শব্দে জাহাজের বিপদজ্ঞাপক ঘণ্টাধ্বনি শুরু হলো। আমার দুর্ভাগা অদৃষ্টে মিস সোমের হৃদয়ের কথা অশ্রুতই রয়ে গেল। আমি তাকে ব্যগ্র কণ্ঠে কেবিনে যাওয়ার জন্য অনুরোধ করলাম। ডেকে যে দু একজন নরনারী দূরে দূরে বসে কথা বলছিলেন, তারা সকলেও ত্রস্ত সেই সময়ে। ভীত অস্ফুট চিৎকারে যে যার কেবিনে হঠাৎ করে চলে গেলেন। মিশ্রম কম্পিত পদে দাঁড়িয়ে বললেন, আমি চলতে পারছি না, আমাকে দয়া করে কেবিনে নিয়ে আসুন। মিশ্রম একটি হাত বাড়িয়ে দিলেন। মিশ্রমকে ধীরে ধীরে তার কেবিনে নিয়ে এলুম এবং বারবার করে অনুরোধ জানিয়ে এলুম তিনি ও তার গভর্নেন্স যেন এখনো হ্যামকে আশ্রয় গ্রহণ করেন। বাইরে এসে একবার স্তব্ধ প্রকৃতির দিকে চাইলাম,
কে জানি নিস্তব্ধ প্রকৃতির বক্ষ চিরে সেই মহাদানব হুঙ্কার ছেড়ে ছুটে আসছে। হয়তো জীবনের আর শেষ কয়েকটি মুহূর্তই বাকি আছে, তারপর সীমাহীন অখণ্ড অবসর, বিশ্রাম। জাহাজের অবিরাম ঘণ্টার শব্দ আসন্ন মৃত্যুদূতের সংবাদ ঘোষণা করছিল। আমি কয়েক মুহূর্ত নীরবে থেকে কেবিন অভিমুখে চলতে শুরু করলাম। কেবিনে প্রবেশ করে হ্যামকে আশ্রয় নিল। মন হতে কিছু সময়ের জন্য কেন জানি না দস্যুমোহন অন্তর্হিত হয়ে গেল। পরিবর্তে রবার ভয়াক্ত দুটি চোখ আমার আকুল উদ্বেগে ভরা মুখখানি আর আমার সত্তাকে পূর্ণ করে ফেলল। সহসা আমার চিন্তা ব্যাহত হলো। মনে এলো সহস্র দানব একসঙ্গে তাণ্ডব চিৎকার করতে করতে ছুটে আসছে। জাহাজের ঘণ্টাধ্বনি তীব্রতর হয়েছে। সেই দানবীয় চিৎকার শুনে বুঝলুম সাইক্লোন দৈত্য এসে পড়েছে। আর কয়েক মুহূর্ত, তারপর সেই ভীষণ দানবীয় শক্তির সঙ্গে আমাদের ক্ষুদ্র জাহাজের জীবন মরণ যুদ্ধ শুরু হবে। কর্ণবধিরকারী চিৎকার সহসা নিকট থেকে নিকটতর হতে লাগল। চক্ষুর পলক পড়তে না পড়তে সহস্র দানবের বিভৎস হুঙ্কার সমুদ্র আকাশ কম্পিত করে জাহাজের উপর ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে আমার হ্যামকে ভীষণ বেগে কাঁপতে পড়ল। মনে হলো জাহাজ যেন ডুবে গেছে, সমুদ্রের তলদেশে ছুটছে। সঙ্গে সঙ্গে আবার এবং অন্য পাশে ছুটে পড়ল। তারপর কর্ণবধিরকারী অট্ট চিৎকার তাণ্ডবের মধ্যে ভীষণ ভেগে তুলতে লাগল। জাহাজের এই তাণ্ডব দোলানির মাঝে স্থির হয়ে দাঁড়াবার কোনো ক্ষমতাই মানুষের নেই। একইভাবে তাণ্ডব লীলা চলছে। আমি দুই চক্ষু মুদিত করে পড়ে রইল। মানুষ যে দুঃখকে নিরবিচ্ছিন্ন ভাবে, সে দুঃখের অন্ত নেই বলেই বিশ্বাস করে। কালের স্রোতে সে ভাবনার, সে বিশ্বাসেরও ব্যতিক্রম হয়। তখন রাত্রি 2টা। আমার দেহ চূর্ণ হয়ে গেলেও আমার প্রথম ও প্রধান কর্তব্য হলো মিস সোমের খবর নেওয়া। আমি কোনো রকমের পোশাক পরিবর্তন করে মিস সোমের কেবিনের দ্বারে আঘাত করে ডাকলুম, মিস সোম, মিস সোম। বেঁচে আছি এখনো। আমার গভর্নেন্সের অবস্থা শোচনীয়। দয়া করে আধ ঘন্টা পরে একবার খবর নেবেন। যাক, বাঁচা গেল। আমি ধীরে ধীরে ডেকে এসে উপস্থিত হলো। ডেক চেয়ারগুলো কর্মচারীরা সব তুলে রেখে দিয়েছিল, আবার পাততে শুরু করেছে। আমি রেলিংয়ের ধারে দাঁড়িয়ে উন্মুক্ত শান্ত সমুদ্রের দিকে চেয়ে দেখলাম। আকাশের চন্দ্রকিরণ আবার মায়াপুরী স্বজনের কাজে রত হয়েছে। কিছু পূর্বে যে তাণ্ডব লীলা আরম্ভ হয়েছিল তার কোনো চিহ্নই আর নেই। শান্ত প্রশান্ত সমুদ্রের বুকে শিহরণ তুলে দেওয়া দক্ষিণ হাওয়া অপূর্ব গন্ধময় হয়ে ভেসে আসছিল। আমি মনে মনে ভাবলাম, প্রকৃতির লীলার আর অন্ত নেই। যে ভীষণ রাত্রিকে অফুরন্ত বলে মনে হয়েছিল তারও অবসান হলো। প্রভাতে প্রথম তপন কিরণে সমুদ্রের বক্ষ উদ্ভাসিত হয়ে উঠল। গত রাত্রে যে বিভীষিকার রাজত্ব শুরু হয়েছিল, কোনো স্থানেই তার চিহ্ন দেখা গেল না। কিন্তু নতুন বিপদ সংবাদে আমাদের ডেকের সাধারণ সভায় আবার নতুন করে দস্যুমোহন বিভীষিকা জ্বলন্ত বাস্তব মূর্তি পরিগ্রহ করল। গত রাত্রে সাইক্লোন অতিবাহিত হয়ে গেলে আমাদের বিখ্যাত প্রফুল্ল মিত্র, যিনি দস্যুমোহনের গ্রেপ্তারের জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, তাকে জাহাজের সম্মুখের দিকে দস্যুমোহন আক্রমণ করে। তার মাফলারি তার মুখ ও হাত পা বেঁধে রেখে পকেট থেকে 100 টাকার 50খানা নোট বার করে একখানা পত্র লিখে দিয়ে গেছে। আর পত্রে লেখা আছে, আপনি যে দস্যুকে গ্রেপ্তারের জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, আমি সেই কাজ সমাপ্ত করে পুরস্কার গ্রহণ করলাম। ইতি আপনারই বন্ধু মোহন। এমন ভীষণ সংবাদ শ্রবণ করে সকলেই সন্ত্রস্ত হয়ে উঠল। সর্বনাশ!
তবে দস্যু কে? প্রফুল্ল মিত্র কি তবে নিজেকে বেঁধে রেখে নতুন খেলা খেলাচ্ছে? সে নিজে দস্যু নয় তো? আমাদের মধ্যে অনেকেরই দৃঢ় বিশ্বাস হলো এই যে প্রফুল্ল মিত্রেরই কারসাজি এটা। কিন্তু গোগানি শুনে জাহাজের একজন অফিসার তাকে বন্ধনমুক্ত করেছিলেন। তিনি বলেছেন যে কোনো মানুষ নিজেকে অমনিভাবে কিছুতেই বাঁধতে পারে না। প্রশ্ন হলো তবে দস্যুকে? এই প্রশ্নই আমাদের মনে অবিরত উঠতে লাগলো। ফলে সকলেই পরস্পরকে দস্যু বলে ভাবতে লাগলো। কে এই দস্যু? আমার পাশে যে ভদ্রলোক শঙ্কিত বিহ্বল চোখে রয়েছেন, উনি কি তবে দস্যু? নাকি একটু দূরে যে যুবক ভীত বিহ্বল হয়ে আপন সঙ্গীর সাথে কথা বলছেন তিনি? নাকি ওনার সঙ্গী? কে যে দস্যু তা সঠিকভাবে বোঝা গেল না। অবশেষে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে বিশেষ পরিচিত সন্দেহতীত ব্যক্তি ব্যতীত কারোর সঙ্গে বাক্যালাপ করতে পর্যন্ত সাহসী হয়ে উঠতে পারলাম না। এখনো একটা দিন একটা রাত্রি জাহাজে থাকতে হবে। ইতিমধ্যে কি যে হবে আর কি যে হবে না তার কোনো নিশ্চয়তাই রইল না। একজন বললেন, মোহন যে শুধু ওই কটা টাকা বা হীরের টুকরো নিয়ে সন্তুষ্ট থাকবে তা আমার বিশ্বাস হয় না। এবার নিশ্চয়ই ও রক্তস্রোতে জাহাজ ভাসিয়ে দেবে, কারণ মোহন দস্যু যে কী রকম ভয়ঙ্কর নীচ তা আমার ভালোভাবেই জানা আছে। ভদ্রলোকের কথা শুনে সকলের মুখের আতঙ্ক চিহ্ন আবার পরিস্ফুট হয়ে উঠল। জাহাজের ক্যাপ্টেনও বেশ ক্ষিপ্ত হলেন। তিনি হুকুম দিলেন যেমন করেই হোক এই দস্যু মোহনকে গ্রেপ্তার করতেই হবে। তিনি ও তার সমস্ত কর্মচারী মিলে জাহাজের সমস্ত গুপ্ত স্থান, এমনকি জাহাজের তক্তা পর্যন্ত তুলে তুলে অনুসন্ধান করতে শুরু করলেন। কিন্তু দস্যু মোহন কোথায়? আবার নতুন সংবাদ এলো, গত রাত্রে ক্যাপ্টেনের সোনার ঘড়িও চুরি গিয়েছে। একে তো ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তার উপর স্বয়ং ঘড়ি খুইয়ে উন্মাদেরও অধম হয়ে উঠলেন। তার চিৎকারে, তার হুকুমে কর্মচারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। তারাও প্রাণের পণে দস্যু মোহনের অনুসন্ধানে রত হলেন। মোহনের নতুন নতুন কীর্তিতে আমার পক্ষে এই সুবিধা হলো যে আমি রমাকে একান্ত নিকটে পেলুম। তিনি লতার মতো আমাকে অবলম্বন করে একান্ত নির্ভয়ে আপনাকে ছেড়ে দিলেন। আমি নানা রকমে তাকে সান্ত্বনা দেবার জন্য আমার মনের কথা, মনের আবেদন নানা ছলে নানাভাবে তার কানের গুঞ্জন ধ্বনিতে ঢালতে লাগলো। ফিতা কপতির মতো দুই পক্ষ অবশ করে রমা আমার মুখের দিকে চেয়ে রইলেন। এক সময় রমা বললেন, আশ্চর্য শক্তি এই মোহনের। লোকটার জন্য এত ভয় ও ঘৃণা হলেও সময় সময় শ্রদ্ধার ভারে অবনত হয়ে পড়তে হয়। আমি সবিস্ময়ে বললুম, কেন মিশ্রম? বড় বড় চোখ মেলে রমা বললেন, কেন জিজ্ঞাসা করছেন? জাহাজের এই স্বল্প পরিসর জায়গার মধ্যে উপরি উপরি এতগুলো কাণ্ড করেও যে লোক অলক্ষ্যে অদৃশ্য হয়ে থাকতে পারে, তার মতো ক্ষমতাশালী শক্তিবানকে শ্রদ্ধা করতে ইচ্ছা যায় না? সবচেয়ে আমার বেশি করে জানতে ইচ্ছে করে এইসব জিনিস চুরি করে কোথায় সে লুকিয়ে রেখেছে। ক্যাপ্টেন তো বললেন তিনি তক্তা তুলে তুলে খোঁজ করেও কিছুই দেখতে পাননি। আমি বললুম, এর মধ্যে বিস্মিত হবার কি আছে? আমরা তো দেখেছি যে সে বেছে বেছে মহামূল্য আকারে ছোট হীরাগুলোই নিয়েছে। আমার হাতের ছোট কোডাক ক্যামেরার এই ফোল্ডে বহু সহস্র টাকার হীরা যদি লুকিয়ে রাখি তবে কে তার সন্ধান পাবে? এও তেমনই। যে দস্যু এতগুলো বুদ্ধিমান লোককে বোকা বানিয়ে এখনো পর্যন্ত নিজেকে স্বাধীনভাবে রাখতে পেরেছে, তার পক্ষে এসব চিন্তা করা খুবই স্বাভাবিক নয় কি? মিশ্রম চিন্তিত মুখে বললেন, তা হবে, তবে কে সেই দস্যু মিস্টার চন্দ? আমার মুখে মৃদু হাসি ফুটে উঠল। আমি বললুম, আমিও ঠিক ওই প্রশ্নই করছি মিশ্রম। বর্তমানে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে কে যে দস্যু মোহন আর কে যে নয় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন সময় একজন বাঙালি ভদ্রলোক ডেকে এসে উচ্চ স্বরে বললেন, ক্যাপ্টেনের ঘড়ি পাওয়া গেছে। আমি উৎসাহ ভরে জিজ্ঞাসা করলুম,
কোথায়, কার কাছে? কারুর কাছে নয় মশাই, সেকেন্ড অফিসারের প্যান্টুলুনের পকেটের মধ্যে। সেকেন্ড অফিসার হঠাৎ প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে কি একটা ভারী বস্তু রয়েছে। সে বিস্মিত হয়ে সেটা বার করে দেখে বস্তুটি ক্যাপ্টেনের অপহৃত ঘড়ি। তখনই সে ক্যাপ্টেনের কাছে ছুটে গিয়ে এই আশ্চর্য কাহিনী জানায়। ভদ্রলোক বিব্রত হলেন। একজন যুবক বললেন, তাহলে সেকেন্ড অফিসারেরই কাজ এটা? ভদ্রলোক চটে গিয়ে বললেন, কখনো না। আর সে যদি চুরি করেই থাকবে তবে আবার আপন হাতে জানাতে যাবে কেন মশাই? এই বুদ্ধি নিয়ে সংসার করছেন কি করে? এই সেই দস্যু মহারাজ মোহনের একটু তামাশা বটে। আমি মিস সোমের দিকে চেয়ে রইল। মিস সোম বললেন, আশ্চর্য! মিস সোমের মুখের কথা কেড়ে একজন যুবক, যে ইতিপূর্বে বহুবার মিস সোমের দৃষ্টি আকর্ষণের কার্যে নিজেকে নিযুক্ত করেছিল, সে বললে, আশ্চর্যই বটে মিশ্র, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি সবিস্ময়ে বললুম, আনন্দ? হ্যাঁ মশাই, হ্যাঁ। আনন্দ করব না তো কাঁদবো নাকি? এমন কটা বীরপুরুষ বাঙালির ঘরে জন্মায় বলুন তো। যদিও সে ভুল পথে চলেছে, তবুও তার কথা ভেবে গর্ববোধ করে না। যদি এমন কেউ থেকে থাকে তবে তার না থাকাই উচিত। যুবকটি উচ্ছ্বসিত স্বরে বললে। লেডি সান্যাল বিষণ্ণ মুখে আমাদের আলাপ আলোচনা শুনছিলেন। সহসা বোমার মতো ফেটে পড়ে বললেন, আনন্দ আর গর্ব দুই হতো কেমন বুঝতাম, যদি আমার মতো সম্পদ হারিয়ে গলাবাজি করতে বাঁচা। যুবক একবার তার মুখের দিকে চেয়ে সেখান থেকে উঠে গেল। রমা বললেন, আসুন আমরা একটু ঘুরে বেড়াই। আমি সানন্দে রমার সঙ্গে জাহাজের সম্মুখ দিকে অগ্রসর হতে লাগলাম। এমন সময় ক্যাপ্টেন আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, মোহনের নতুন কীর্তি সব শুনেছেন মিস্টার চন্দ? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ শুনেছি, শুনলুম আপনার ঘড়ি পাওয়া গেছে, সত্য? ক্যাপ্টেনের মুখে অপ্রতিভ হাসি ফুটে উঠল। হ্যাঁ, লোকটার রসবোধও পুরো মাত্রায় আছে। আমি ভেবেই পাই না সে কি করে আমার ড্রয়ার থেকে চুরি করে। সবথেকে বিস্ময়জনক ব্যাপার, সেকেন্ড অফিসারের প্যান্টের পকেটে কি করে রেখে গেল। লোকটা কি অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখে মিস্টার চন্দ? আমি বিস্মিত হয়ে বললুম, আশ্চর্য শক্তি আছে, স্বীকার করতেই হবে। ভালো কথা, আপনার ওয়্যারলেস মেশিন সারা হয়েছে তো, নাকি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে? তবে আর কোনো সংবাদী দস্যু সম্বন্ধ পাননি? ক্যাপ্টেন হতাশ স্বরে বললেন, কি করে আর পাবো মিস্টার চন্দ? এখন আজকের দিন ও রাত্রিটা কেটে গেলে আমি একটু নিশ্চিন্ত হই। ক্যাপ্টেন আমাদের অভিবাদন করে চলে গেলেন। আমরা জাহাজের সম্মুখে দুটি লৌহ স্তম্ভের উপর উপবেশন করল। জাহাজ পূর্ণ গতিতে চলেছে। সমুদ্র শান্ত। রৌদ্র কিরণ গাঢ় নীল জলের ওপর অদ্ভুত দৃশ্যের অবতারণা করছিল। রমা স্নিগ্ধ বৃষ্টিতে চেয়ে বসেছিলেন। একসময় আমার দিকে চেয়ে বললেন, আপনার কিন্তু বিশেষ কোনো পরিচয় দেননি আমাকে। আমি মৃদু হেসে বললুম, আমার নাম শুনেছেন? আমার বাপ মা আত্মীয় স্বজন কেউই নেই। ভবঘুরে জীবন বলাই চলে। ভগবান অর্থাভাব দেননি আমাকে। এখন একান্ত কামনা মিস সোম, আমি যেন 5 জনের মতো ঘর বাঁধি, সংসার করি। 5 জনের মতো 5 জনকে নিয়ে যেন বেঁচে থাকি আর কি। শিশু কলরবে আমার শান্তিনীর যেন মুখরিত হয়ে পড়ে, এইটুকুই। রমা সলজ্জ দৃষ্টিতে চেয়ে বললেন, আপনার বাড়ি তো কলকাতাতেই মিস্টার চন্দ? আমি বললুম, হ্যাঁ, তবে অন্যান্য স্থানেও আমার কয়েকটা বাড়ি আছে মিস সোম। আমার সব আছে, আবার কিছুই নেই। আপনি তো ইচ্ছে করলেই নিজের বাসনা পূর্ণ করতে পারেন মিস্টার চন্দ। পারি? আমার কণ্ঠে উল্লাস ব্যক্ত হলো। আমি নিজেকে যেন ধরে রাখতে পারছিলাম না। পুনরায় আবেগ ভরা স্বরে বললুম, আপনি বলছেন? আপনি অভয় দিচ্ছেন মিস সোম? আমার অসংলগ্ন কথা শুনে মিস সোমের মুখে যে সবিস্ময়ে ভাবটি ফুটে উঠল, তা আমি জীবনে ভুলব না। রমা কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় তার গভর্নেস ছুটতে ছুটতে এসে বলল, রমা, বুড়ি, বেবি, আমাদের পাশে কেবিনে গত রাত্রে হীরার কোনটি
চুরি হয়ে গেছে, তুমি দেখবে এসো তোমার কিছু গেছে কিনা। মিস সোম উদ্বেগে পূর্ণ হয়ে দাঁড়ালেন। আমি পুনরায় আপন অদৃষ্টকে ধিক্কার দিলুম। দুবার সুযোগ ব্যর্থ হয়ে গেল। যে দস্যুমোহনকে আমি আমার অন্তরের অন্তর দিয়ে আশীর্বাদ করেছিলাম তার উপরেও ক্রুদ্ধ হয়ে উঠল। আমরা দ্রুত পথে কেবিন অভিমুখে ধাবিত হল। একই ধরনের চুরি, বেছে বেছে হীরক সংগ্রহ। দস্যুমোহনের কার্যক্ষমতা দেখে আমাদের মধ্যে ভীষণ ভীতির ভাব দেখা গেল। সবিষয়ে শ্রদ্ধার ভাবেরও অভাব ছিল না। ক্যাপ্টেনের অবিরাম প্রচেষ্টা প্রথম শ্রেণীর কেবিন থেকে বৃহৎ জাহাজের এমন কোনো স্থান বা যাত্রীদের এমন কোনো জিনিস রইল না যা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হয়নি। অবশেষে সন্ধ্যার পর অনুসন্ধান পর্ব শেষ হতেই এই ভাব এসে পৌঁছালো যে রাত্রি প্রভাতেই জাহাজ রেঙ্গুন বন্দরে পৌঁছবে এবং সেখানে নিঃসন্দেহ রূপে যে পুলিশের বন্দোবস্ত হয়েছে তারাই দস্যুমোহনকে গ্রেপ্তার করবে এবং চোরাই মাল অবশ্যই উদ্ধার করবে। অবশেষে প্রভাত হল। প্রত্যেকটি নরনারী স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ইরাবতী নদীতে প্রবেশ করেছে। অদূরে রেঙ্গুনের জেটি দেখা যাচ্ছে। গত কয়েকদিনের পর স্থলভূমি দেখতে পেয়ে আমাদের মন অকথিত আনন্দে পূর্ণ হয়ে উঠল। প্রভাতেই একজন অফিসার এসে জানিয়ে গেলেন রেঙ্গুন পুলিশ দস্যুমোহনকে ধরবার জন্য অপেক্ষা করছে। অতএব প্রত্যেক আরোহীকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। রমা ও আমি রেলিংয়ের ধারে দাঁড়িয়ে কথা বলছিল। রমা বললে, তোমার হাতের কাজ মিটলেই আমার কাছে যাবে তো কিশোর? আমাকে কথা দাও, প্রয়োজনের বেশি একটিও দিন আমাকে তুমি ভাবাবে না। আমি রমার একখানি হাত চেপে ধরলুম। তুমিও আমাকে কথা দাও, আমার যদি ফিরতে কিছু বিলম্ব হয় আমার জন্য অপেক্ষা করবে তুমি রমা। রমার মুখে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে বললে, শুধু শুধু দেরি বা হবে কেন কিশোর? আমার বুকের মাঝে একটা ব্যথা অনুভব করলাম, হয়তো আনন্দের উত্তেজনা। কখনো তো এমন পরিস্থিতিতে পড়িনি আমি। আমি ডাকলাম, রমা রানী। রমা আয়ত চক্ষু মেলে বললে, বলো। চিরদিন আমাকে এমন ভালোবাসবে তো? কোনো কারণেই আমাকে ঘৃণা করবে না তো রানী? আমার স্বর রুদ্ধ হয়ে এলো। রমা বললে, তোমাকে ঘৃণা করব আমি? তোমাকে? রমার মুখে হাসি ফুটে উঠল। নারী যাকে একবার মন দেয় কিশোর, সে মরে যায়, তবু সে মন আর ফিরিয়ে নিতে পারে না। এমন সময় জাহাজটি এসে দাঁড়ালো জেটির সম্মুখে। ধীরে ধীরে জাহাজের সিঁড়ি নামানো হলো। কিন্তু এ কি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিটেকটিভ মিস্টার বেকার এখানে? কই, তা তো জানতাম না। রমা আমার বিস্মিত ভাব দেখে বললে, কি হয়েছে কিশোর? আমি মৃদু হেসে বললুম, ওই যে মধ্যবয়স্ক দীর্ঘ চেহারা একজন সাহেব সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছ রমা? উনি একজন বিখ্যাত গোয়েন্দা, দস্যুমোহনের ভয়ানক শত্রু। এবার যে মোহনের আর রক্ষা নেই আমার মন বলছে। সহসা রমা আনন্দে উত্তেজিত হয়ে নিষ্ঠুর স্বরে বললে, যদি উনি দস্যুকে ধরতে পারেন তবে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। তাহলে আমরা একটু অপেক্ষা করি এসো কিশোর। দস্যু ধরা পড়লে তাকে দেখে তবে যাব আমরা। সত্যি দস্যু মোহনকে দেখতে এত ইচ্ছে করছে আমার। আমি বললুম, বেশ, তাই হবে। কিন্তু আমার বিশ্বাস মোহন আগে কিছুতেই নামতে চাইবে না। যখন চেয়ে চেয়ে মিস্টার বেকার বিরক্ত হয়ে উঠবেন, দৃষ্টিক্লান্ত হয়ে পড়বে, তখনই সে নামতে ভরসা পাবে। রমা বললে, এমনও তো হতে পারে দস্যু বহু পূর্বেই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কেটে পালিয়েছে। আমি বললুম, না, তা সম্ভব ছিল না, কারণ ক্যাপ্টেন দিনে ও রাত্রে জাহাজের পাশে বন্দুক হাতে কয়েকজন প্রহরী নিযুক্ত করেছিলেন। তাদের ওপর হুকুমও ছিল কেউ পালাতে দেখলেই নির্বিচারে গুলি চালাতে। অবশ্য ওসব কথা থাক, ওই দেখো যাত্রীরা নামতে শুরু করেছে। চেয়ে দেখলুম বেকার সাহেব নির্বিকারভাবে যাত্রীদের অবতরণ লক্ষ্য করছেন, আর জাহাজের একজন অফিসার তার পিছনে দাঁড়িয়ে কানে কানে মাঝে মাঝে বোধহয় যাত্রীদের পরিচয় দিয়ে যাচ্ছেন।
একে একে বহু যাত্রী নেমে যাওয়ার পর আমাদের প্রফুল্ল মিত্র যাচ্ছে দেখে রমা বললে, ওই দস্যুমোহন যাচ্ছে, এখনই ওকে গ্রেপ্তার করবে দেখো। প্রফুল্ল সিঁড়ির মুখে যাবার পূর্ব হইতে আমি রমাকে বললুম, রমা, আমার ইচ্ছা যায় প্রফুল্ল বেকার সাহেবের সঙ্গে একখানা ছবি তুলি, কিন্তু আমার হাত খোঁড়া। তুমি যদি পারো তো ভালো হয়। রমা ব্যস্তভাবে আমার হাত থেকে ক্যামেরা নিয়ে ছবি তোলার চেষ্টা করলে, কিন্তু পারলে না। ওদিকে যে মুহূর্তে প্রফুল্ল মিত্র সিঁড়ির মুখে পা বাড়িয়েছে, অমনি জাহাজের অফিসার মিস্টার বেকারকে কিছু বললেন, কিন্তু বেকার সাহেব নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইলেন। প্রফুল্ল মিত্র নেমে গেল। এসো রমা, এবার আমরা যাই। আমার পেছনে ক্যামেরা হাতে রমা অগ্রসর হলো। আমরা যেমন সিঁড়ির মুখে এসেছি, অমনি বেকার সাহেব আমার দিকে চেয়ে বললেন, দয়া করে এক মুহূর্ত অপেক্ষা করুন। আমি ক্রোধে উত্তেজিত হয়ে বললুম, কেন? আমার সময় নেই, পথ ছাড়ুন। ঢাকার পুলিশ ম্যাজিস্ট্রেট কিশোর চন্দ্রকে আটক করবার সাহস আপনার আছে? মিস্টার বেকার শান্ত স্বরে বললেন, ঢাকার ম্যাজিস্ট্রেট মিস্টার চন্দ্র আজ 3 বছর হলো মারা গেছেন। কি মোহন, তাই তো? এর মানে? রমা সে আমার পিছনে দাঁড়িয়ে সব শুনছিল, দেখছিল। সে তার মুখের দিকে চেয়ে আমার মনে হলো সে এখনই মূর্ছা যাবে। বেকার সাহেব অদূরে অপেক্ষমান দুজন পুলিশ অফিসারকে ইঙ্গিত করলেন। তারা আমার দুপাশে এসে দুজনে দাঁড়ালো। আমি অবশেষে গ্রেপ্তার হলো। রমা কিন্তু অতি কষ্টে আত্মসম্বরণ করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। আমি একদৃষ্টে চেয়ে রইলাম। রমার হাতে আমার ক্যামেরা ছিল। প্রথমে আমার ভয় হয়েছিল রমা ওই ক্যামেরা আমায় ফেরত দিতে চাইবে, কিন্তু বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে আমার মুখের দিকে একবার চেয়ে আমার মনের কথা বুঝেছিল। সে ক্যামেরা হাতে করে সিঁড়ির অর্ধপথ নেমে সহসা ডাল খেয়েছে এমন ভাব দেখিয়ে ক্যামেরাটি হাত থেকে নদীর জলে ফেলে দিল। ক্যামেরার ভেতর কয়েক সহস্র টাকার হিরে ও নোট ছিল। যাক, আমার বিরুদ্ধে জ্বলন্ত প্রমাণ বেকারের সন্দেহ পর্যন্ত রইল না। জেটি থেকে নেমে রমা দ্রুত পদে চলে গেল। একবারও পিছনে ফিরে চাইল না। যখন সে অদৃশ্য হয়ে গেল, তখন আমার মুখ থেকে আমার অজ্ঞাতে বার হলো, দুঃখ এই আমি একটা হীন দস্যু, তাই অমর নারী রত্নে বঞ্চিত হলো।